মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद রাহুল গান্ধী জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद শুভঙ্কর সরকার জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद মহেশ সেনগুপ্ত জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद ভিক্টর দাস জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद মুর্শিদা জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद বন্দে মাতরম। वंदे मातरम জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস লড়বে। लड़चे लड़बे এই করণদিঘি বিধানসভায় মুর্শিদা নেতৃত্বে কংগ্রেস লড়বে। लड़चे लड़बे ঠিক আছে। আজ করে করণদিঘি বিধানসভা আলতাপুর 2-এ আপনারা তৃণমূল থেকে 20টা পরিবার কংগ্রেসে যোগদান করলো, তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? মোটামুটি 20টা পরিবারের মতো জয়েনিং হলো আজকে। আর এটা শুধু এখানে নয়, এই ধারাবাহিকতা কিন্তু একদম গ্রামে গ্রামে কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ করে তৃণমূল ভেঙে আমাদের কংগ্রেসে যোগদান করছে। আপনি এখন বললেন মমতা ব্যানার্জি জীবিত থাকার অবস্থায় আমি এসআইআর করতে দিব না। উনি বললেন আমি ওয়াকআপ অ্যান্ড এসআইআর আমি মরেও গেলে এসআইআর হতে দিব না। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, উনি বলেছেন এবং সবাই শুনেছে, আমাদের পুরো ভারতবর্ষ দেখেছে, পশ্চিমবঙ্গ দেখেছি যে উনি বলেছিলেন যে আমি জীবিত থাকতে এসআইআর হতে দিব না। কিন্তু এসআইআর হলো এবং রাজ্য কর্মচারী দিয়ে উনি এসআইআর করালেন। কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এসআইআর যেরকম তেলেঙ্গানা, কেরালাতে কিন্তু হতে দেয়নি। ওখানে কিন্তু একটা বিধানসভা আইন পাস করে কিন্তু ওটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেটা পারতো মমতা ব্যানার্জি, কিন্তু সেটাও করেনি। আপনারা শুনছেন যে বিজেপির সাথে ওর একটা ষাটঘাট আছে, ভেতরে ভেতরে কিন্তু অবশ্যই ষাটঘাট আছে। এর প্রমাণ এটা কিন্তু এসআইআরও একটা কিন্তু প্রমাণ। এর আগে আপনি বললেন যে শ্রী গৌতম পাল আপনার পঞ্চায়েত ইলেকশনে জবরদস্তি ভোট নিয়ে, ওর পরে আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? এটা তো আমাদের গ্রামের সবাই জানে, আমাদের করণদিঘি ব্লকের জনে জনে জানে যে প্রথমে উনি কিন্তু ওয়ার্ডগুলো রিগিং করলেন। পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা ব্যবস্থা ছিল না, একটা করে হোমগার্ড দিয়ে ইলেকশন করাইছেন। ওদের যেহেতু পুলিশ প্রশাসন সব সহযোগিতা করেছে ওদের, আমাদের বুথগুলো ম্যাক্সিমাম বুথগুলো রিগিং করে নিয়েছে। তারপরে যখন কাউন্টিংয়ের ব্যাপারটা আসলো, কোনো বিধায়ক এবং এমপি এমএলএর কাউন্টিং, পঞ্চায়েতের কাউন্টিং কিন্তু থাকার নিয়ম নেই, এটা সংবিধান বিরোধী। কিন্তু আমরা দেখলাম, করণদিঘিবাসী দেখলো যে গৌতম পাল একজন বিধায়ক হয়ে যখন থেকে গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং শুরু হলো, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কাউন্টিং হওয়া পর্যন্ত উনি কিন্তু কাউন্টিং হলেই ছিলেন, যেটা কিন্তু সংবিধান বিরোধী বলেন বা নিয়মের বিরোধী বলেন। কিন্তু ওখানে থেকে আমাদের যে মেম্বারগুলো জিতলো তাদেরকে আবার রিকাউন্টিং করে হারালো এবং যেগুলো বিশেষ করে মানে আবার অফিসারকে হাত করে আমাদের কাউন্টিংয়েও কিন্তু ভুলভাল কাউন্টিং করালো, যেগুলো আমরা প্রতিবাদ করা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু কোনো কথা ওখানে শুনেনি। ওই জোরপূর্বক ওখানে করালো। তারপরে উনি আবার যেগুলো আমাদের জিতলো সেগুলো কিন্তু লোভ ভয় দেখিয়ে কিন্তু বিভিন্নভাবে করে কিন্তু আমাদের মেম্বারগুলোকেও নিয়েছে। তাহলে এটা বলুন যে যারা উন্নয়নের কথা বলে, এটা বলে যদি সত্যিকারের যদি ওরা যদি আজকে উন্নয়ন করতো, তাহলে ভোট এইভাবে রিগিং করার কি দরকার ছিল? কাউন্টিং বেমানি করার কি দরকার ছিল? একজন বিধায়ক যেখানে থাকার কথা না সেখানে ও গিয়ে জোর করে ঢুকে আজকে এই ঘটনাগুলো ঘটালো। তার থেকে প্রমাণ যে ওরা কোনো উন্নয়ন করেনি। উন্নয়ন হলে পরে মানুষের উপরে ভরসা থাকতো ওদের যে আমরা উন্নয়ন করেছি, আমাদের মানুষ ভোট দেবে। কিন্তু সেই উন্নয়ন ওরা করেনি। যদি করেছে, কাটমানি পেয়েছে, ওরা চুরি করেছে, বালি চুরি করেছে, গরু চুরি করেছে, গরু পাচার করেছে, কয়লা চুরি করেছে, চাকরি চুরি করেছে। যার জন্য ওরা বুঝতে পেরেছে যে আমাদের কথা সব মানুষ জেনে গেছে, আমরা আর কোনোভাবে এখানে জয়ী হতে পারবো না। তার জন্যই ওরা ওই ব্যবস্থাগুলো, কৌশলগুলো নিয়েছে। এরপরে আপনার 20 জন টিএমসি ছাড়ে আপনার কংগ্রেসে যোগদান দিল, 20টা পরিবার আপনার সমর্থন হলো, তো কিরকম লাগছে আপনাকে? আমাকে খুব ভালো লাগছে, আমি খুব গর্বিত যে আমাদের জাতীয় কংগ্রেসে আজকে 20টা পরিবার আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করে। বলছিলাম আপনি আগে তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে কংগ্রেসে জয়েনিং নিলেন, তো কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল কি যে গৌতম পালের চাল ব্যবহার আমাকে ভালো লাগেনি, ওই জন্য আমি কংগ্রেসে যোগ দিলাম। আমাদের আগে থেকে পার্টি, কংগ্রেসের পার্টি আমার আগে থেকে ব্রিটিশ আমলের কংগ্রেসেই পার্টি ছিল। কংগ্রেস থেকে পার্টি হওয়ার পর টিএমসি কংগ্রেস জোট হয়ে যখন কংগ্রেস জিতে নিল, মমতা ব্যানার্জি টিএমসি থেকে কংগ্রেস পার্টি থেকে আলাদা করে নিল। ওই জন্য আমরা গৌতম পালকে 5 বছর দেখলাম, দেখার পর ওর ব্যবহার, চাল ব্যবহার ভালো লাগলো না আমাকে, ওই জন্য ওরকে পছন্দ না। তো আপনারা কতজন পরিবার এখানে কংগ্রেসে জয়েন হলেন? 20টা পরিবার জয়েন হলেন। আপনাকে কিরকম লাগছে যে আপনার তৃণমূল ছেড়ে আপনার কংগ্রেসে যোগদান দিল 20টা ফ্যামিলি?
মানুষ অপেক্ষাতে যে ছিল ওটা দেখে লাগতেছে যে অনেক মানুষের কষ্ট ছিল। এই তৃণমূল পার্টিকে যে 5 বছর যে কষ্ট থেকে ঝেললো এরা, মানুষ অনেক এই করমদিঘি বিধানসভাতে অনেক কষ্টতে, আমি যেটা বুঝতে পারতেছি দেখে জয়েনিং, এরা অনেক কষ্ট হচ্ছে 5 বছর কাটিয়েছে। এবার এরা সহ্য করবে না, এরা কংগ্রেসকে ভোট দিয়ে জয় করবে। আর এবার গৌতম পালকে বাইরে থেকে আসছে, ওকে বাইরে ভাগাই দেবে। বলছিলাম আপনি এসআইআর এর বিরুদ্ধে আপনি মমতা ব্যানার্জি বলে আপনাকে অ্যারেস্ট হয়েছিল, তো মমতা ব্যানার্জি বলেছিল যে আপনি যে অ্যারেস্ট হয়েছে ও ভালো হয়েছে, তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমাকে যখন অ্যারেস্ট করার জন্য আমার বাড়িতে আসলো, আমি কিন্তু করণদিঘিতে, আমি যেটুকু জানি যে একজন এমএলএ হচ্ছে আমাদের করণদিঘির অভিভাবক, ও মদের দোকান করতে পারে না। মদ হচ্ছে একটা ক্ষতিকারক জিনিস। উনি মদের দোকান ওনার নেতৃত্বে কেন হলো, দুইখানা মদের দোকান বেড়ে গেল, সেইটাই আমি পোস্ট করেছিলাম। সেই পোস্ট করার জন্য আমার এই করণদিঘি থানার মেজবাবু আমার প্রতি খুব টর্চার। আমাকে বাড়িতে গেল, ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে যাওয়ার পরে বাড়িতে আমাকে নিজে অ্যারেস্ট করলো, আপনাকে থানাতে নিজে অ্যারেস্ট করলো, পাঠালো আবার বেল্টে আসলো। এই হচ্ছে ব্যাপার। এরপরে বলছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনি এই প্রশ্ন নিয়ে কি বলবেন? শুনুন, লক্ষ্মী ভাণ্ডারটা তো হচ্ছে একটা ললিপপ, মানে আমার বউকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে একটা ললিপপ দিচ্ছে আমাদের। কেন 1500 টাকা মাসে আজকে দিতে লাগলো, তার আগে তো 500 দিয়েছিল, 1000 দিল, 1500 টাকা দিতে। কিন্তু বালি থেকে নিয়ে আর গরু থেকে নিয়ে সাইকেলগুলো যে এত দাম বেড়ে গেল, কোথা থেকে বাড়লো? সরকার ট্যাক্স নিচ্ছে বলেই কিন্তু বেড়েছে। সরকার যদি ট্যাক্স না নিত তাহলে সেই ম্যাটেরিয়ালগুলোর দাম বাড়তো। আজকে একটা মোটর সাইকেল 15 বছর আগে কত দাম ছিল, আজকে সেই গাড়িটার দাম কত, ডবল। কেন হলো? সরকার ট্যাক্স নিয়েছে। বলার অনেক কিছু আছে। ডালগোলা থেকে আমাকে কিছু কিছু লোক বলছিল যে ওনার তো শেষটা সবাই ছিলেন না। আমি বলছি যে উনি কে, ওনার বায়োডাটাটা জানতে হবে, ওনার কম আছে, তার জন্যই ওনাকে আমরা দেখে শুনে ঘোষণা করতে আমাদের একটা লেট নেই। দল হাইকমান্ডাররা যখন ঘোষণা দিচ্ছে আমরা একটু বলতে পারবো, ওরা ঘোষণা দেওয়ার পরে রবিবারের পর থেকে আমরা বলে দিতে পারবো। আপনাদের কাছে আসার এইটুকু উদ্দেশ্য, মমতা ব্যানার্জির সরকার কিন্তু আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, মমতা ব্যানার্জির সরকারকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি। বলো তো আমাদের একটু কোনটা উপকার করেছে? ও যখন আমাদের বাড়ির বউরাকে 500 টাকা করে প্রথমে নাকি, তারপরে দিলে কত 1000, এখন করলো কত 1500 টাকা। তুমি একটা জিনিস মাথায় করেছ, তুমি বালি কিনতে যে বালিটার দাম কত টাকা লাগছে তোমাকে? তোমার বাড়ির পার্শ্বের বালি, তোমার নাগরের বালি তোমাকে কত টাকা দাম লাগছে, তুমি এটা করেছো? শিলিগুড়ি থেকে যে বালিটা আগে নিতাম 2000 টাকা, রাজ্যে 6000 টাকা দাম, টাকাটা কোথায় যাচ্ছে? তাহলে আমার বউকে 1500 টাকা মাসে দেওয়ার পরে আমার কাছ থেকে টাকা কিন্তু নিচ্ছে, কান ধরে টাকাটা নিচ্ছে। গ্যাসের দাম কোথায় ছিল, কোথায় গেল? একটা সাইকেল এই 15 বছর আগে সাইকেলটার দাম কত ছিল, আজকে কত? আজকে আপনার বাচ্চাকে একটা সাইকেল নিতে গেলে কত টাকা লাগে? কিসের জন্য এত দাম বাড়লো? সরকার তার উপরে ট্যাক্স বলেছে ওই কোম্পানিকে যে তোমাকে এত টাকা দিতে হবে, আর না হলে তোমার এটা ব্যান্ড হয়ে যাবে। ও বাধ্য এত টাকা দিয়েছে, তার জন্যই দামটা বেড়ে। তুমি যা নিবা পাবলিকের কাছে লুটে নাও, আমার দেখার নেই। কি দাদা তাই তো? যা নিবা নাও, দেখার নেই আমার, কিন্তু আমাকে লাগবে এতটা। এইরকম ম্যাটার অনেকগুলো আছে। বাইকের দাম কত ছিল 15 বছর আগে, আজকে বাইকের দাম কত হলো? 15 বছর আগে তেলের দাম কত ছিল, তেলের দাম আজকে কত হলো? রাজ্য সরকার আমাদেরকে কতটা ভালোবাসলো, কতটা আমাদেরকে বেকার করলো, আমাদেরকে দেখতে হবে। অকাব আইন আসলো, অকাব আইন হতে দেবে না। কি বললো? না অকাব আইন হতে দেবো না। আমি আছি তো, হতে দেবো না, কিন্তু অকাব আইন হলো।
করলকে ও করল এসআইআর এটা কিন্তু ওর ভাষা। অ্যাকচুয়ালি আমাদের জন্য নয় এই সরকার হচ্ছে শুধু চোর বাটমারের জন্য। তুমি করণদিঘিতে দেখতে পাও না কেন? করণদিঘিতে আমাদের যোগ্য ব্যক্তি নেই, করণদিঘিতে সব অযোগ্য ব্যক্তি, করণদিঘির যোগ্য ব্যক্তি নেই। ওখান থেকে ওই মমতা ব্যানার্জির সরকার বসে বসে দেখে আর টিকিটটা দিচ্ছে কাকে? তার মানে আমরা করণদিঘিতে সব কি মানে আমি লাইভে বলি কিন্তু হিজড়া, কিন্তু আমি 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 কিন্তু কাউরির সাথে ওই হিজড়ামু করে চলতে ভালোবাসি না বলেই কিন্তু আমি একাই লড়াই কংগ্রেসের দিকে লড়াই করছি। আমাকে ধরে নিয়ে গেছিল পুলিশ, আমাকে লকআপে রেখেছে, এটা হয়তো সবাই কেউ জানে। মানে আমাকে ধরে তো নিয়ে যেতে পারেনি, আমাকে ডেকে নিয়ে যেয়ে বাড়িতে থানাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আমাকে রাখতে পারে কেন? আমি স্বচ্ছভাবে চলি, আমি ওই চোরদের মতো না, আমি কাউকে দালালি করি না। আমরাকে যদি কেউ ফোন করে আমরা তার বিনা স্বার্থে পুলিশকে যে রিকোয়েস্ট করে কোর্টে যে রিকোয়েস্ট করে মানুষের জন্য কাজ করি। তো আমরা বলবো আমাদের ক্যান্ডিডেট খুব ভালো মুখ, ভালো ক্যান্ডিডেট, ওনার জন্য আমরা খুব তপস্যায় ছিলাম। ওনাকে উনি আসতে চাইছিলেন না, যে না আমার খুব বড় ব্যবসা আছে, আমি এগুলো কাজ যাবো না, আমার দাদা কাউন্সিলর হেলথের। কিন্তু আমরা রিকোয়েস্ট করে ওকে নিয়ে এসেছি। কেন রিকোয়েস্ট করে নিয়ে এসেছি? একটা লোহার জিনিস যদি গলাতে হয় তাহলে লোহা লাগবে, কি লাগবে? তো লোহার জিনিস গলা নিলে লোহা লাগবে, সেই লোহা হলো এটা। ওর আমরা যদি এখান থেকে সাহস দিয়ে ওর চাক্কা জাম করে দেবো, ওই যে ওই দাদাগিরি করবে যে ডালগুলায়, দাদাগিরি করার দম নেই সেই লোক। সবাই মিলিয়ে থাকো, মনের আনন্দ মিলিয়ে থাকো, লোক ভালো, কোনো অসুবিধা হবে না, এটুকু আমরা তোমাকে বলবো। আমি তোমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা বোতল বাড়িতে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সামনে এখানে দুজন ব্যক্তি, আমার খুব সিনিয়র লোক, বয়স্ক দীর্ঘদিনের কংগ্রেস প্রেমী, নামটা হয়তো মনে নেই আমার। তো উনি আছেন সামনে। আমাদের এখানে উপস্থিত আছেন ইদুল ভাই, শহীদুল ভাই, রফি, আমাদের ক্যান্ডিডেট মুর্শিদ আলম, এখানে আরও অনেকে আছে। পাইন নিয়েও বললো যে ওয়াকাফ আইন নিয়ে গিয়ে বলেছিল যে আমি তাকে ওয়াকাফ বিল পাস হতে দিব না। যাই হোক, ওয়াকাফ বিল কিন্তু পাস হয়ে গেল। পাস হওয়ার পরে যখন মাইনরিটি সম্প্রদায় আন্দোলন করতে শুরু করলো, তখন কিন্তু মমতা ব্যানার্জি কী বললো, আমার এখানে আন্দোলন করা চলবে না, আপনাদের কোথায় যেতে হবে? দিল্লিতে যেতে হবে আন্দোলন করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, গৌতম পাল ওর জনপ্রতি আর কি প্রার্থী, উনি যদি আসে তাহলে আপনারা এই কথাটা বলতে পারবেন তো যে আপনার ভোট নিতে হলে আপনি দিল্লিতে যান, এখানে আপনার কোনো ভোট নেই। এটা কিন্তু প্রথম কথা, ঠিক আছে? এইবার মনে করেন যে সারা ভারতবর্ষের জন্য লড়াই করছে কে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী নাকি? আর এদিকে হয়তো রাহুল গান্ধীর ওখানে গিয়ে মনে করেন যে সাথে হয়তো সহযোগিতা করছে, অনেক সময় বিরোধিতাও করছে আঞ্চলিক দলগুলো, ঠিক আছে? কোন বক্কাটা? ও বিলাস, আমরা এখান থেকে দিল্লি যাব তো কি কলকাতা হয়ে ফ্লাইটটাই ধরবো, না যদি ডাইরেক্ট ফ্লাইট আমাদের যদি দিল্লি যাওয়ার থাকে তো আমরা ওইটা ধরবো? আর এদিক দিয়ে ঘুরে গেলে আমাকে অনেক সময় লাগবে। আমার যদি ফ্লাইটটা যদি সোজা দিল্লি যাওয়ার যদি থাকে তো আমি ওইটা ধরবো না কোনটা ধরবো? সোজাটাই ধরবো তো। তা আমাদের জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী সবার স্বার্থে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে সারা দেশে লড়াই করছে। আর যার এখনো মানে যদি এরপরে সম্ভাবনা আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হলে একমাত্র রাহুল গান্ধী উপযুক্ত বর্তমানে, অন্য কোনো দল পারবে কি এই মুহূর্তে? কারণ সেই ক্ষমতা আছে। আজকার ডেটেও কিন্তু কংগ্রেসের 100টা এমপি কিন্তু আছে, এই কথাগুলো কিন্তু একটু বোঝার দরকার আছে। কোনো দলের 100টা এমপি আছে, তাহলে যার 100টা এমপি আছে সেই প্রধানমন্ত্রী হতে পারবে। তো আমরা তারই হাতটা শক্ত করবো না ওই আঞ্চলিক দলগুলোর হাত শক্ত করে আমরা আবার এই ঝামেলার মধ্যে পড়বো? এখানে ভুলভাল কথা দিবে, সেই কথা কিন্তু রক্ষা করবে না। আন্দোলন করতে নাকি গেলে পরে আমাদের দিল্লি যেতে হবে। আজকে এসআইআর হতে দিবে না, কিন্তু এসআইআর হলো। তো এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে। তারপরে আপনারা চলে আসেন রাজ্য
রাজ্যের যে পরিষেবা, মমতা ব্যানার্জি কিন্তু বলেছিল একটা কথা, যে আমি কলকাতাকে ইংল্যান্ড বানিয়ে দেবো, আর মেয়েটাকে পাহাড়টাকে আমি দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো। আজকে কি হচ্ছে, এখানে কোন ইংল্যান্ড হচ্ছে আর ওখানে কি সুইজারল্যান্ড হচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন। লন্ডন আর সুইজারল্যান্ড হচ্ছে, কিছুই হয়নি। তাতে কি হলো, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিল। কিভাবে ধ্বংস করলো, আপনাদের প্রাইমারি স্কুল যদি পাশে থাকে, পাশে স্কুলে আছে, এসএসকে আছে, এমএসকে আছে, আপনার আপার প্রাইমারি আছে, হাই স্কুল আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন তো, যে স্কুলে পড়াশোনা হচ্ছে, সব শিক্ষকগুলোকে কি করেছে, নেতা বানিয়ে দিয়েছে। সব ওই নেতাগিরি করছে। এমনিতেও স্কুলের শিক্ষকের সংখ্যা নাই বললে চলে। প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, প্রায় প্রাথমিক স্কুল 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে অলরেডি, সেখানে টিচার নেই। এবং যেখানে যে স্কুলগুলো চলছেও, তো কোনো স্কুলে যদি 1,000 ছাত্র সংখ্যা থাকে, তাহলে 40:1 হিসাবে কত সংখ্যক টিচার থাকার কথা, কিন্তু সেরকম না। যেখানে 1,000 ছাত্র আছে, ওখানে তো 5টা টিচার আছে। আমার একটা নিজের স্কুল আছে, পিপলা জায়গা আছে, জুনিয়র হাই স্কুলে, মানে আমরাই জমিটা ডোনেট করেছিলাম। ওই স্কুলে 350 জন ছাত্র আছে, শিক্ষক কত আছে জানেন? 1 জন। তা 1 জন শিক্ষক ওই অফিসিয়ালি কাজগুলো করবে না, ও বাচ্চাকে পড়াবে না, মিড ডে মিল দেখবে না, কি দেখবে? তাহলে কি পড়াশোনা হবে? তাহলে এটা কি আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন? আপনি চলে যান স্বাস্থ্যতে। আমাকে কালকে ইদুলদা বলছিল যে ভাই কলকাতা গেলাম, ওখানেও পরিষেবা পেলাম না। লাস্টে ওখান থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসলাম, ওখানেও পরিষেবা পেলাম না। লাস্টে আমাকে গিয়ে পূর্ণিয়াতে ট্রিটমেন্টটা করতে হলো। পূর্ণিয়াতে গিয়ে ট্রিটমেন্টটা হলো। তাহলে আমাদের রাজ্যের কতটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে আজকে এই অবস্থাটা হয়। তো স্বাস্থ্যের দিকে দেখেন চুরি আর জোচ্চুরি। ওই একটা কি করেছে, রোগী কল্যাণ সমিতি করে দিয়েছে, ওদের নেতাগুলোকে দিয়ে বাকি সব লুট চলছে। আর যেখানে ডাক্তারের সংখ্যা দরকার আছে, মোটামুটি ধরেন দেখেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল, যদি ওখানে 100 জন ডাক্তারের দরকার থাকে, তো সেখানে 10 জন ডাক্তার আছে। তাহলে 100 জন ডাক্তারের পরিষেবা কি 10 জন ডাক্তারে দিবে? আমার যে কোনো জিনিস যদি সরকারি পরিষেবা আমি নিতে গিয়ে যদি হসপিটালে আমাদের সমাজের যদি কোনো রোগী ওখানে যায়, গরিব মানুষরাই সাধারণত হসপিটালে যায়, তো ওখানে এক্সরে করবেন, বাইরে থেকে নিয়ে আসেন। আপনার এমআরআই করবেন, বাইরে যান। ব্লাড চেক করবেন, বাইরে যান। তো বাইরে থেকে যদি সব রিপোর্টগুলো আমাকে করে নিয়ে আসতে হয়, তাহলে আমি হসপিটালে যাবো কেন? তাহলে তো আমি প্রাইভেট ডাক্তারের কাছে যাবো। যার জন্য কিন্তু স্কুলমুখী ছাত্র নেই, প্রাইভেট স্কুলে ছাত্রগুলো পড়তে যায়। আর পেশেন্টগুলো নিজের সাধ্য না থাকলেও প্রাইভেটে যায়, কারণ ওখানে পরিষেবা নাই। তো এগুলো ধ্বংস করেছে। তার সাথে বালু চুরি, কয়লা চুরি, গরু পাচার থেকে শুরু করে চাকরির যে বিষয়টা, 26,000 চাকরি এখানে গেল পশ্চিমবাংলার। কেন গেল? এটা কার জন্য গেল? এরা বলে বিজেপি বাদ দেওয়া দিল, সিপিএম বিরোধিতা করলো, কংগ্রেস বিরোধিতা করলো, এই কথাগুলো কিন্তু মমতা ব্যানার্জি বলে। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো জানেন যে এটা যারা চাকরি উপযুক্ত, যারা চাকরি পাওয়ার যোগ্য ছিল, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। যারা মেধা ছেলে তারা কিন্তু চাকরিটা পায়নি। যখন দেখলো যে আরে সমাজ ব্যবস্থায় আমরা দেখছি, আমার সামনে আমি একজন পরীক্ষায় বসেছিলাম, আর আমার বন্ধু একজন বসেছিল, সে তো 3rd ডিভিশনে পাস করেছে, আর আমি তো 1st ডিভিশনে করেছি, অথচ ওর চাকরিটা হলো, আমারটা হলো না। তাহলে আমি হাইকোর্টে যাই। তো তারা কিন্তু হাইকোর্টে গেল। হাইকোর্ট যখন দেখলো, বিভিন্ন তদন্ত করে হাইকোর্ট কিন্তু বললো যে এখানে সম্পূর্ণ ভেজাল আছে, এখানে চাকরি স্বচ্ছ হয়নি, দুর্নীতি আছে এর মধ্যে। তারপরে হাইকোর্ট কিন্তু বললো যে এই প্যানেল বাতিল করা হোক। যখনই বাতিলের ঘটনা করে দিল, তারপরে কিন্তু মমতা ব্যানার্জির সরকার কি করলো, চলে গেল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টেও গিয়ে কিন্তু ওই প্যানেল বললো যে না, এটা সম্পূর্ণ জলে ভরা এবং দুর্নীতিতে ভরা এই প্যানেল, এটা বাতিল করা হলো। কি হলো? 26,000 ছেলের চাকরি কিন্তু বাতিল হলো। তার মধ্যে এটা নয় যে সব 26,000 ছেলেই যোগ্য ছিল না, এটা না, কিন্তু তার মধ্যে যোগ্য ছেলে ছিল। এই সুযোগটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু দিয়েছিল যে আপনারা যে অযোগ্য যেটা লিস্টটা করে পাঠিয়েছেন, চাকরি দিয়েছেন, সেই অযোগ্য লিস্টটা দিয়ে দেন, আমরা যোগ্যদের ছেড়ে দেবো, অযোগ্যদের বাতিল করে দেবো। কিন্তু রাজ্য সরকার সেই লিস্ট দিতে পারেনি, কারণ ওই লিস্ট দিলে পরে অযোগ্যরা কিন্তু ওকে কিন্তু ধরে বসতো। যে নেতা মন্ত্রীগুলো টাকা নিয়েছে তাদের কিন্তু রেহাই ছিল না, কায়দা করে সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়ে।
এই চাকরি বিষয় নিয়ে, এটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে হাইলাইট হলো। তারপরে আপনি কয়লার মধ্যে দেখেন, তারপরে আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাতে ওইভাবে তো ধ্বংস, যেটা বললাম করলোই। তো আমাদের মধ্যে ছাড়লোটা কি? দেশের সব থেকে মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থায় যদি ধ্বংস হয়ে যায় তো আমাদের দেশ বা আমাদের সমাজ কি করে উন্নত হবে? তো এদের দুর্নীতির কথা বলতে গেলে অনেক গল্প হবে, ঘন্টার ঘন্টা বললেও পরে শেষ হবে না। তা আমরা এটাই বলতে চাই যে আমাদের প্রার্থী মুর্শেদ ভাই জাতীয় কংগ্রেসের প্রার্থী, আপনারা যদি জাতীয় কংগ্রেসের হাতকে যদি মজবুত করতে চান, রাহুল গান্ধীর হাতকে যদি মজবুত করতে চান, সোনিয়া গান্ধীর যদি হাতকে মজবুত করতে চান এবং সম্প্রদায় সম্প্রীতি যদি সমাজের মধ্যে বজায় রাখতে চান, তাহলে বিজেপি এবং তৃণমূল উভয়কে পরাস্ত করে আমাদের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন, যে আপনাদের হয়ে কথা বলবে, সম্প্রদায় সম্প্রীতি রক্ষার স্বার্থে কথা বলবে এবং এই দুর্নীতি থেকে মানুষকে বাঁচানোর স্বার্থে বলবে। এবং আশা করি যে কংগ্রেস দীর্ঘদিন আমাদের দেশে রাজত্ব করেছে, কিন্তু এই ধরনের দুর্নীতি কিন্তু করেনি, যেটা তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ যে এই বহিরাগত প্রার্থী আমাদের এখানে মদের দোকান খুলেছে, একজন এমএলএ যদি মদের দোকান খুলে, এটা কতটা লজ্জাজনক আমাদের কাছে। আমরাই ভোট দিয়েছি, আপনারাই ভোট দিয়েছেন। ও এখানে এসে প্রথমে কি করলো, যাই হোক যে কোনো কায়দা কৌশলে এখানে আসলো, দল বলে মানুষ তৃণমূলকে ভালোবেসে ভোটটা দিয়েছিল, জেতালো গৌতম পালকে। গৌতম পাল এবার জেতার পরে কী কীর্তিগুলো করলো। হাজী শাহাবুদ্দিন সাহেব সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যদিও উনি সিপিএম থেকে দাঁড়িয়েছেন, তার রাজনীতিক একটা আছে, অধিকার আছে, সে দাঁড়াতেই পারে। আজকে সে তৃণমূলে ছিল, সরিয়ে দিল। শামসুল হক রসকোয়া একজন ভালো জন নেতা, তাকে সরালো। আপনাদের কাছে এখানে হাফিজুল ব্যাপার খোলাদা, তাকেও লাট মারে সরালো। আপনাদের সম্প্রদায়ের মধ্যে জলদাবাজিয়া সম্প্রদায়ের মধ্যে দর্শন ছিল, তাকেও সরাই দিল। এখানে ছিল আজাদ বলে একটা ছেলে, জেলা পরিষদের মেম্বার, তার বউ ছিল, ওকেও লাট মারে সরালো। সুভাষ গোস্বামীকে সরালো। ফাইজুলদার মতো লোককে আজকে জেলে ঢুকিয়ে রেখেছে, ওই করেছে, ওই কাদা কৌশলে ওইটাকে ঢুকাইছে। এরকম অসংখ্য করণদিঘির বুকে যারা সমাজে পরিষেবাটা ভালো দিত, সমাজ যাদেরকে মানে এখনো সম্মান দেয়, সেই লোকগুলোকে জানে যে এরা আমার কাউন্টার দিতে পারে, তাদেরকে ধীরে ধীরে কিন্তু সরাই দিয়ে, মানে ও একনায়ক তন্ত্র করবে আর বাকিগুলো ওর পায়ের নিচে থাকবে। আর কিভাবে লুট খরচ করছে, পঞ্চায়েতে যান, মেম্বাররা বিরোধ আছে, পঞ্চায়েতে এসেন কলকাঠি নাড়বে, ওখান থেকে কাটমানি চাই, ব্লকে ওর কাটমানি চাই, ব্লকের মেম্বাররা ক্ষুব্ধ। একবার তো তালা মারামারি হয়ে গেল ব্লকের মধ্যে, যে আমাদের এখানে কেন আমাদের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করবে এই বিধায়ক। তারপর জেলা পরিষদটাকে তো নিজের বউকে ফোন সার্টিফিকেট দিয়ে সভাপতি করলো। দুর্নীতি আছে। আমাদের কাছে অনুরোধ যে দুর্নীতির কথাগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের সমাজের যারা এখন জানে না, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, এই যে যারা মিডিয়া আছে তাদের মাধ্যমে বলতে চাই যে অনেক ঠকাইছে, অনেক আমাদেরকে সমাজকে ধ্বংস করেছে, আমাদেরকে যুব সমাজকে ধ্বংস করার জন্য দারুর দোকান খুলেছে। আমরা এই লোক থেকে আমরা যদি ইয়ে পাই, যদি ওখান থেকে সরে যদি না আসি, আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আরো। আর গত সব থেকে বড় কথা, গত পঞ্চায়েত ইলেকশনে আপনারা যাকে ভোট দিয়েছেন সেই প্রার্থীকে ওই জিততে দেয়নি, জেতা প্রার্থীগুলোকে কাউন্টিংয়ে দাঁড়িয়ে থেকে হারিয়েছে। এবং আমাদের যেগুলো বুথ জিততাম আমরা, সেখানে রিগিং করেছে এবং প্রশাসনের সহযোগিতায় ও সার্টিফিকেটগুলো যেগুলো জেতা ক্যান্ডিডেট সেগুলোকে আমাদের কিন্তু দেয়নি। এর থেকে বড় গণতন্ত্র বিরোধী কেউ হতে পারে না। আজকে মমতা ব্যানার্জি গণতন্ত্র বলছে, আমার তো মনে হয় যে মুখ্যমন্ত্রী হিসাবে ওনার লজ্জা হওয়া উচিত, ওনাকে এক চুল্লু জলের মধ্যে ডুবে মরা উচিত। যে আজকে যেই মমতা ব্যানার্জি বলছে গণতন্ত্রের কথা, সেই গণতন্ত্র কিন্তু পশ্চিমবাংলায় সব থেকে বেশি ধ্বংসটা ওই করেছে। তার এই গণতন্ত্রের কথা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মুখে শোভা পায় না। যে এত বড় ধ্বংস করলো, ধ্বংসলীলা চালালো, ওই রাজীব সিনহা যে এক মাতালকে দিয়ে, ইলেকশন কমিশনারকে দিয়ে আজকে ইলেকশনটা পরিচালনা করে আমাদের যত তৃণমূল বাদে যত দলের জনপ্রতিনিধি ছিল সবাইকে কিন্তু জোর করে হারিয়েছে।
তাহলে তো একটা গণতন্ত্র কথা বলে না। ও বলছে যে আমি বলে এখানে বলে মানে নো আইডেন্টি নো ভোট আমি পাস করেছিলাম, কিন্তু না, এটা কংগ্রেসের করা। তো যাই হোক, আমার কথা হচ্ছে উনি মিথ্যাবাদী, যে ওটা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিশ্রুতি এবং ভয়ঙ্করভাবে ও যে আর্থিক তৈরুপ করেছে বাংলার মধ্যে, এটা কিন্তু জনে জনে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু জেনে গেছে। আমাদের রিকোয়েস্ট, সমাজকে বাঁচানোর স্বার্থে এই গৌতম পালের মতো লোককে এখান থেকে বিসর্জন দেওয়া দরকার আছে। আর আমার মনে হয় যে হাওয়া উঠেছে তাতে ওর বিসর্জন নিশ্চিত আছে। এই চেষ্টাটা আপনারাও রাখেন যে এখান থেকে ভালো করে বহিরাগতকে আমরা এখান থেকে সরিয়ে দিই। কে হবে আমাদের ভূমিপুত্র হবে, এবং আমরা যদি আমাদের প্রার্থীকে জিতাতে পারি তাহলে আমাদের একমাত্র কেন্দ্রে রাহুল গান্ধী আছে যে ভারতবর্ষটাকে সামাল দিতে পারে, কারণ সেই হচ্ছে সেকেন্ড পজিশনে। তাহলে আমরা সরাসরিভাবে যেন ওর হাত মজবুত করবো না, যে আঞ্চলিক দলের পিছনে আমরা থাকবো, এই অনুরোধটা আপনাদের কাছে রাখছি। আমি আমার কথাকে আর বেশি না বাড়িয়ে যে কথাগুলো বললাম, আপনারা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে গ্রামে গ্রামে মা বোনেদের কাছে, যারা গুরুজন ব্যক্তি আছে তাদের কাছে, বা আমাদের যুব সমাজের কাছে এই কথাগুলো অবশ্যই রাখবেন। তাহলে ওরা নিজের যে অধিকারটা সেটাকে বুঝে জায়গা মতো ভোটটা আগামী 23 তারিখ তারা যেন দিতে পারে এবং হাত চাপ পেরে যেন ভোটটা দেয়, এই অনুরোধটা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আপনারা যে আমাকে ক্যান্ডিডেট করেছেন, আপনারাই আমাকে এখানে দাঁড়াইছেন কংগ্রেস পার্টি। হিন্দি বলার তা বাংলা লেকিন আমি এটাই বলবো যে আমার তো ইদুল ভাই বললো আমি প্রার্থী হতে চাচ্ছিলাম না ঠিকই, কিন্তু আমার ভাইস চেয়ারম্যান এখন তৃণমূলে আছে লালকোলা, ওখানেও ধ্বংস করে রাখছে গৌতম পাল। ওখানেও চেয়ারম্যানকে এখনও পাওয়ার এখনও করায় নাই, পৌরসভাকেও নষ্ট করে রাখছে, কোনো অন্যান্য কাজ হচ্ছে না কোনো রকম। ওর যেরকম ব্যবহার, যে মুখে ভাষা, মানুষের সঙ্গে ব্যবহার করে, ওই রকম মানুষের জাত যে হয় ইনসানিয়ত বলে, ওটা ওইরকম মানুষের জাত নেই। যে মাকে পিটায় হসপিটাল করে, যে এখন ওর ভাই 3-4টা আছে ও সাপোর্টে নেই, 2টা বউ আর ওই মিলে রাজনীতি করতেছে। এটা আমাদেরকে বোঝা উচিত যে